আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল ফাইনালে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস দল। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্স এবারের বিপিএলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে, যেখানে পয়েন্ট লিগ পর্বের প্রথম ম্যাচে রাজশাহী চট্টগ্রাম গত ৯ জানুয়ারি ম্যাচে চট্টগ্রাম রাজশাহীকে তারা ২ উইকেটে হারিয়েছিল। গত ১৭ জানুয়ারি লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে রাজশাহী চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়েছিল এবং গত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম আবার রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছিল। অর্থাৎ ৩ বারের দেখায় চট্টগ্রাম ২ বার জয়লাভ করেছে এবং রাজশাহী ১ বার জয়লাভ করেছে। এখন রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুযোগ ফাইনাল ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে সেই প্রতিশোধটা নেওয়ার, যেটা তারা প্রথম কোয়ালিফায়ারে তাদের কাছে হেরেছে। এখন কথা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের এই মেগা ফাইনাল ম্যাচে তাদের একাদশটা কিরকম হবে বা একাদশে কয়টা পরিবর্তন হবে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমার ব্যাকগ্রাউন্ডে আমার সেটআপ দেখে হয়তো বা অনেকে কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে পারেন, যেহেতু আমি আমার এলাকা থেকে অন্য জায়গাতে এসেছি, যার কারণে কিছুটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে ভিডিও শুট করার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, আমি রাত্রেবেলা শুট করছি ভিডিওটা। এখন কথা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স সবশেষ ম্যাচে তারা ১২ রানে সিলেটকে হারিয়েছে এবং তারা অবশ্যই চাইবে না তাদের উইনিং কম্বিনেশনটা ভাঙতে। এখন যদি তারা তাদের উইনিং কম্বিনেশনটা না ভাঙে এবং সেম একাদশ নিয়ে নামতে চায়, সেক্ষেত্রে একাদশটা এরকম হতে পারে বা একাদশটার মধ্যে ছোটখাটো কোনো পরিবর্তন হবে কিনা সেটা যদি বলি আমরা। গত ম্যাচে ওপেন করেছিল তানজিদ তামিম এবং ফারহান, দুজন ওপেনার ব্যাটসম্যান নিয়মিত ওপেন করছে এবং থেকে ফারহান বিপিএল এ পাকিস্তান সিরিজ শেষ করে আসার পর থেকে খুব বেশি একটা হামুড়ি না খেললেও গত ম্যাচে কিন্তু তানজিদ তামিমের সাথে তারা ফারহান কিন্তু একটা ভালো স্টার্ট কিন্তু এনে দিয়েছিল। ২১ বলে মাত্র ২৬ রান করলেও আমি মনে করি তারা ফারহানকে বসাবে না বা বসানো ঠিক হবে না। তানজিদ তামিমও ১৫ বলে ৩২ রানে একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল। অর্থাৎ তামিম এবং ফারহান দুজনই একাদশে থাকবে। প্রতি ম্যাচে ৩ নম্বর শান্ত নামলেও গত ম্যাচে কিন্তু ওপেনিং করতে ৩ নম্বরে নেমেছিল নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সে কিন্তু সাকসেসফুল হয়েছে। সাকসেস না পেলেও সে ফাইনাল ম্যাচে খেলতো, কারণ তাকে ওইভাবেই আনা হয়েছে। গত ম্যাচে ৩৮ বলে ৪৫ রান করেছে, ১-৪-২ চার কিন্তু অপরাজিত ছিল, সে তো থাকবেই। এবং মিরপুরের পিচে কেন উইলিয়ামসন খুব কার্যকরী হতে যাচ্ছে, যার কারণে তারা ফাইনাল ম্যাচেও তাকে তো রাখবেই, সেটা তো স্বাভাবিকই, তাকে আনাই হয়েছে ফাইনাল পর্যন্ত। ৪ নম্বর এবং ৫ নম্বর পজিশনে যথাক্রমে শান্ত এবং মুশফিক দুজন নামবে, অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটার। তবে দুইজনই কিন্তু লাস্ট কয়েক ম্যাচ যাবৎ ফ্লপ। শান্ত গত ম্যাচে ১০ বলে ৭, এর আগের ম্যাচে ১১ বলে ৮, টানা ৩টা ম্যাচ যাবৎ সে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাচ্ছে। অন্যদিকে মুশফিকুর রহিম ব্যাক টু ব্যাক ২ ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেছে ০ করে। তাদের দুজনকে ভালোভাবে দায়িত্ব নিতে হবে। কোনো কারণে যদি ওপেনার ২টা ব্যাটসম্যান ফ্লপ করে, এমনকি কেন উইলিয়ামসনও যদি ম্যাচটা না ধরতে পারে, সেক্ষেত্রে শান্ত এবং মুশফিকের কিন্তু মিডল অর্ডার দায়িত্বটা নিতে হবে। গত ম্যাচে ৬ এবং ৭ নম্বরে নেমেছিল এস এম মেহরুব এবং জিমি নিশাম। জিমি নিশাম তো থাকবেই, গত ম্যাচে একটা দুর্দান্ত রক্ষে খেলেছে ২৬ বলে ৪৪ রানের এবং ভালো ফিনিশিং দিয়েছে। যদিও সে ম্যাচটা শেষ করে উঠতে পারেনি, তবে ভালো একটা স্কোর কিন্তু দাঁড় করিয়েছে শেষ দিকে, ভালো কিন্তু স্ট্রোক খেলেছে, সে থাকবেই। এস এম মেহরুবকে আকবরের জায়গায় টানা হলেও সে কিন্তু গত ম্যাচে ৩ বলে ০ করে আউট হয়ে গেছে, বল হাতে একেবারে ১৫ রান দিয়ে কোনো শিকার করতে পারেনি। আকবর আলীকে বসানোর পেছনে মূল কারণ ছিল এবং এস এম মেহরুবকে খেলানোর পেছনে কারণটা হচ্ছে তারা একটা এক্সট্রা স্পিনার সুবিধা দিতে চাই, যেটা আকবর আলীকে দিয়ে কিন্তু সম্ভব না। আকবর আলী ব্যাটিং হয়তো ভালো করে দিতে পারবে, তবে তার থেকে বোলিংটা পাওয়া যাবে না। তবে এস এম মেহরুব কিন্তু 2-in-1 অর্থাৎ অলরাউন্ডার। এখন দেখার বিষয় তারা কি শুধুমাত্র ব্যাটিংটা চাই, ব্যাটিং চাইলে তারা আকবর আলীকে দিতে পারে, আর যদি তারা চায় যে ব্যাটিং এর পাশাপাশি অল্প কিছু ১-২ ওভার বোলিংও করাবে, সেক্ষেত্রে তারা এস এম মেহরুবকে কন্টিনিউ করতে পারে। জিমি নিশাম তো থাকবেই। তাদের দলে মূল স্ট্রেংথের জায়গা তাদের অন্যতম তাদের বোলিং সেট আপ। সাকলাইন, সাকিব, মিডোরা ফার্নান্দো, ২-৩ জন। এর মধ্যে থেকে সাকলাইনের পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। গত ম্যাচেও ভালো বোলিং করেছে, ১৯ রানে একটা উইকেট শিকার করেছে ৪ ওভারে। এর আগের ম্যাচে ২টা উইকেট শিকার করেছে, সে তো থাকছেই। তাকে নিয়ে আসলে আলোচনা বা সমালোচনার কোনো সুযোগ নেই, সে থাকবেই। মিডোরা ফার্নান্দো দুর্দান্ত বোলিং করেছে গত ম্যাচে। বলতে গেলে বোলিং ডিপার্টমেন্টটাকে লিডই করছিল সে, ৪ ওভারে ১৯ রানে ৪টা উইকেট শিকার করেছে, সেও থাকবে। তানজিম সাকিবকে রিপোর্ট বোর্ডের জায়গাতে আনা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তারা কি তানজিম সাকিবকে খেলাবে নাকি রিপোর্ট বোর্ডকে খেলাবে? প্রথম কথা, হান্নান সরকার বা রাজশাহী ওয়ারিয়র্স টিম তারা পুরো টুর্নামেন্ট জুড়ে কখনই তানজিদ সাকিবকে ওইভাবে বড় ক্রিকেটার হিসেবে দেখেনি। তারা দেখেছে যে কে ভালো বল করছে, যদি রিপন বোটল ভালো বল করে তাকে খেলানো হবে, সাকিব বল করলে সাকিব খেলানো হবে, সাকলেন ভালো বল করে সাকলেন খেলানো হবে। এখন সাকলেন যেহেতু একাদশে ফিক্সড, এখন কথা হচ্ছে সাকিব তো গত ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে মাত্র একটা উইকেট শিকার করেছে বা রান বেশি দিয়েছে। রিপন বোটলকে যে কারণে বাদ দেওয়া হয়েছিল, সে ৩ ওভার ৩ বল ৩৩ রান দিয়ে আগের ম্যাচে কোনো উইকেট শিকার করতে পারেনি, অর্থাৎ গত ম্যাচের আগের ম্যাচে, লিগ পর্বের শেষ ম্যাচে। এখন সেই হিসাব, সরি, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। এখন সেই হিসাব করলে তানজিম সাকিবও ভালো করতে পারেনি গত ম্যাচে। তারা তানজিম সাকিব বসে যে রিপন মন্ডলকে খেলায়, এতে আমি একদমই অবাক হব না। এখন কথা হচ্ছে তাদের স্পিনার হাসান মুরাদকে যে
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে 4 ওভারে 26 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, তাকে তারা বসিয়ে রুবেলকে খেলিয়েছিল এবং রুবেল কিন্তু ফেল করেছে গত ম্যাচে, 3 ওভারে 33 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। তারা হয়তোবা আবারও রুবেলকে ড্রপ করে সেখানে হাসান মুরাদকে আবারও ব্যাক একাদশে আনতে পারে। সেই হিসাবে যদি তারা চায় যে তাদের ব্যাটিং এর পাশাপাশি বোলিং অপশন রাখবে, সেক্ষেত্রে এস এম মেহরাবি কন্টিনিউ করবে। পাশাপাশি তারা তাদের দলের বেস্ট ব্যাটারম্যানটি চিন্তা করলে তারা তানজিম সাকিবকে ড্রপ করে সেখানে রিপন মন্ডলকে আনতে পারে। অর্থাৎ এই দুইটা পরিবর্তন হতে পারে, রিপন মন্ডল আসতে পারে সাকিবের জায়গাতে। আহ, আকবর আলী এস এম মেহরাবের মধ্যে এখানে আমি 50-50 ধরে রাখলাম। তারা যদি তাদের প্ল্যানিংটা কি আসলে, তারা যদি চায় যে বোলিং একটা এক্সট্রা রাখবে হাসান মুরাদের পরে, তাহলে তারা তাকে এস এম মেহরুবকে রাখতে পারে। আমার মনে হয় তারা এস এম মেহরুবকে নিয়ে কন্টিনিউ করবে, কারণ তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা কিন্তু এখন স্ট্রং হয়েছে। এস এম মেহরুব থেকে বোলিংটাও পাচ্ছে এক্সট্রা, যদিও ব্যাট হাতে কোনো গ্যারান্টি নেই তার পারফরমেন্সের। আর হাসান মুরাদ অবশ্যই একাদশে ফিরবে এমডি রুবেলের জায়গাতে। তবে সব মিলিয়ে তাদের একাদশটা এরকম হতে পারে: ওপেনিং এ তামিম, ফারহান; 3-এ উইলিয়ামসন; 4-এ শান্ত; 5-এ মুশফিক; 6-এ এস এম মেহরুব; 7-এ জিমি নিশাম; 8-এ সাকলাইন; 9-এ রিপন মন্ডল; 10-11-তে হাসান মুরাদ এবং মিনুরা ফার্নান্দো। আপনাদের কাছে কি মনে হয় একাদশে কয়টা পরিবর্তন হতে পারে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ? এখানে তো তারা কাকে, বড় ক্রিকেটারকে ছোট ক্রিকেটার এগুলো দেখবে না, তারা চাইবে তাদের দলের বেস্ট ব্যাটস প্লেয়ারকে হতে পারে তাকেই তারা খেলাবে। সেই হিসাবে আপনার মতে একাদশে কিরকম হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনার প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে জানাবেন যে চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী বিপিএল এ প্রথমবার অংশগ্রহণ করা রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এবং কি রাজশাহীর শুধুমাত্র যদি আমরা বিভাগকে কাউন্ট করি সেই হিসাবে সবশেষ 2020 সালে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল, রাজশাহীর দর্শকদের দ্বিতীয় শিরোপা এনে দিতে পারবে কিনা রাজশাহী ওয়ারিয়র্স? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।